সাহিল চমকে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে সেই মেয়েটি কবিতা, হাতে লণ্ঠন ঝুলছে, কৌতূহলী হাসি। সাহিল একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, মেশিনটা ঠিক করব, কালকে নইলে কাজ বন্ধ হয়ে যাবে। কবিতা হেসে বলল, তুমি একা এত কষ্ট করছো? সাহিল বলল, এটা কষ্ট নয়, আমার অভ্যাস হয়ে গেছে। এইভাবেই দুজনের মধ্যে ভালোবাসা গড়ে উঠল। কবিতার বাবা নামকরা ব্যবসায়ী, প্রচুর ধনী মানুষ, এলাকায় তার প্রচুর নাম ডাক। কবিতার সাথে সাহিলের ভালোবাসার খবরটা কবিতার বাবা জানতে পারে। কবিতার বাবা বলে, আমি এত ধনী মানুষ, আমার মেয়ে থাকবে রাজপ্রাসাদে, আর ওই ভিখারির সাথে কি আমার মেয়ের বিয়ে দেবো? কবিতার বাবা কবিতাকে একটা ব্যবসায়ী ছেলে দেখে তার সাথে বিয়ে দিয়ে দিল। তারপর যা হলো সেটা জানতে পুরো ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ধুলোবালি জমে থাকা সরু গলির পাশে দাঁড়িয়ে আছে পুরনো এক কারখানা। বাইরে থেকে দেখলে মনে হয় ভাঙাচোরা, কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যায় প্রতিটি দেয়ালে ঘামে ভিজে আছে। সারাদিন মেশিন, ঘড় ঘড় শব্দ, লোহার গন্ধ আর আগুনের তাপ যেন জায়গাটিতে ঘিরে আছে। সেই কারখানাতেই কাজ করত সাহিল। বয়স তখন মাত্র 22-23। এক সময় স্কুলে ভালো পড়তো, কিন্তু দারিদ্র তাকে লেখাপড়া শেষ করতে দেয়নি। বাবার মৃত্যুর পর সংসারের বোঝা কাঁধে এসে পড়ে। ছোট ভাই স্কুলে পড়ে, অসুস্থ মা ঘরে শুয়ে থাকে। তাই ভোরে ঘুম ভাঙার সাথে সাথে সাহিল ছুটে আসে এই কারখানায়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেশিনের পেটের ভিতর সে ঘাম ঝরায়। মালিক মাঝে মাঝে তাকে গালাগাল দেয়, তবুও সাহিল মুখ খোলে না। তার চোখে একটাই লক্ষ্য, সংসারের চাকা ঘোরানো। দিন শেষে হাতে আসে সামান্য মজুরি, কিন্তু সে সেই টাকা নিয়েই মা আর ভাইকে বাঁচিয়ে রাখে। শারীরিক কষ্ট যতই হোক, সাহিলের চোখে সবসময় একটা যেন অদ্ভুত তৃপ্তি দেখা যেত। সে ভাবত, একদিন আমি বড় হব, গরিব বলে আমাকে কেউ অপমান করতে পারবেন। কারখানার সহকর্মীরা প্রায়ই বলতো, এই দুনিয়া গরিবের জন্য না রে সাহিল, স্বপ্ন দেখে লাভ কি? আমরা সারা জীবন এমনই কষ্ট করব। কিন্তু সাহিল চুপ করে থাকতো। সে জানতো স্বপ্ন না দেখলে মানুষ বাঁচে না। কারখানার ঠিক সামনেই একটা উঁচু বিল্ডিং, সেখানে থাকে শহরের ধনী লোকেরা। প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে সাহিল তাদের সেই বিল্ডিংয়ের দিকে দেখে। সন্ধ্যার সময় আলো জ্বলে ওঠে, মনে হয় অন্য এক জগতের দরজা খুলে গেছে। একদিন দুপুরে বিরতির সময় রুটি খাচ্ছিল সাহিল। হঠাৎ চোখে পড়ল বিপরীত বারান্দায় দাঁড়িয়ে এক মেয়ে, হাতে বই, গায়ে হালকা নীল পোশাক, তার চুল হাওয়ায় উঠছে, চোখে কৌতূহল। সাহিল প্রথমবার তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মেয়ে হেসে তাকালো, আবার বইয়ের পাতায় চোখ নামালো। সেই মুহূর্তে সাহিলের বুকের ভেতর কেমন যেন ঢেউ উঠল। মেয়েটির নাম কবিতা। তার বাবা হরিদাস পাল, নামকরা ব্যবসায়ী, একাধিক কারখানার মালিক। ধন সম্পদ প্রবল, গরিমায় ভরা সেই পরিবার, শহরের বেশ পরিচিতি। আর সাহিল, সে কেবলই একটা শ্রমিক, কিন্তু হৃদয়ের টান। গরিব কিংবা বড় লোকের হিসাব কি মানে? কিছুদিন পরে এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল কারখানার। অন্যরা কাজ ছেড়ে চলে গেলেও সাহিল থেকে গেল, কারণ মেশিনটা না ঠিক করলে পরদিন উৎপাদন বন্ধ হয়ে যাবে। অন্ধকারে সে মোমবাতি জ্বালিয়ে যন্ত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। তখনই উপর থেকে ভেসে এলো এক মিষ্টি কণ্ঠ, এই শোনো, তোমরা কি এত রাতেও কাজ করো? সাহিল চমকে তাকায়। বারান্দায় দাঁড়িয়ে সেই মেয়েটি কবিতা, হাতে লণ্ঠন, মুখে কৌতূহলী হাসি। সাহিল একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, মেশিনটা ঠিক না করলে কাল কাজ বন্ধ হয়ে যাবে। কবিতা হেসে বলল, তুমি একা এত কষ্ট করছো? সাহিল বলল, কষ্ট নয়, অভ্যাস হয়ে গেছে। এভাবেই প্রথম কথোপকথন শুরু হলো। এরপর থেকে প্রায় প্রতিদিন সামান্য কিছু কথা হতো।
প্রথমে শুধু কুশল জিজ্ঞাসা, পরে বই পড়া, আলোচনা, আবার কখনো জীবনের গল্প। ধীরে ধীরে সাহিল বুঝল মেয়েটির সাথে কথা বলতে তার মনটা হালকা হয়। সেই রাতে কাজ শেষ করে বাড়ি ফিরে সাহিল দেখল তার মা বিছানায় শুয়ে আছেন, ছোট ভাই স্কুলের পড়া করছেন অন্ধকারে কেরোসিনের ল্যাম্পের আলোয়। মা জিজ্ঞাসা করলেন, কাজ কেমন হলো আজ? সাহিল মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কাজ তো সব দিনের মতোই। তবে সে আর বাক্য শেষ করল না। মায়ের মুখে যেন কষ্টের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল। সাহিল ভাবল, এই জীবন কি শুধু পরিশ্রম আর দারিদ্র্যের মাঝেই শেষ হবে? কিন্তু অন্তরের গভীরে সেই বারান্দার মেয়েটির হাসি বারবার ভেসে উঠছে, যেন অন্ধকারের ভিতর আলো হয়ে পথ দেখাচ্ছে। দিন কেটে যাচ্ছিল। সাহিল কাজ করত, সংসার সামলাতো, আর দূর থেকে কবিতাকে দেখত। কখনো মনে হতো এ কেবল স্বপ্ন। গরিব শ্রমিকের সঙ্গে ধনী ব্যবসায়ী মেয়ের সম্পর্ক কি কখনো সম্ভব? আমার মনে হতো, কেন নয়, মানুষ তো হৃদয়ের টানে বাঁচে। এক রাতে সাহিল ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলেছিল নিজেকে, যদি একদিন কবিতার সাথে সত্যি আমার দেখা হয়, আমি তাকে জানাবো আমার স্বপ্নের কথা। আমি গরিব বটে, কিন্তু স্বপ্ন আমার ধনী। কারখানার দিনগুলো যেন কষ্টকর ছিল, তেমনি একঘেয়েমি। কিন্তু এখন সাহিলের দিনগুলোতে একটা ভিন্ন রং ঢুকে গেছে। প্রতিদিন পরিশ্রম শেষে সে অপেক্ষায় বসে থাকত, কখন কবিতাকে বারান্দায় দেখতে পাবো। প্রথম দিকে কথাগুলো ছিল সাধারণ, আজকাল কেমন হলো, তুমি কি বই পড়ছো, পরীক্ষা কবে। এভাবেই দুইজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে লাগলো। কবিতা সাহিলকে বলেছিল, তুমি জানো, বই ছাড়া আমার বাঁচা যায় না। আমি কবিতা পড়তে ভালোবাসি, হয়তো আমার নামের কারণেই। সাহিল মুচকি হেসে বলেছিল, তাহলে একদিন আমিও তোমার জন্য একটা কবিতা লিখব। কবিতা হেসে উঠেছিল, সেই হাসি যেন গলির ধুলোর সোনালি আলোয় ভরে উঠেছিল। একদিন দুপুরবেলা কারখানার সামনে একটা ফলওয়ালা এলো। সাহিল কিছু টাকা জমিয়েছিল, ভাইয়ের জন্য আম কিনলো। তখন কবিতা হঠাৎ নিচে নেমে এলো, বাজারে যাচ্ছে। দুজনের চোখাচোখি হলো। সাহিল একটু লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। কবিতা হেসে বলল, তুমি এখানে? হ্যাঁ, কিছু ফল কিনলাম। কবিতা তার হাতে আম দেখে মৃদু হেসে বলল, আমারও আম ভীষণ পছন্দ, কিন্তু বাবা বলেছে রাস্তার ফল কিনতে নেই। সাহিল দ্বিধা না করেই একটা পাকা আম বাড়িয়ে দিল। তাহলে এটা তুমি রাখো। কবিতা একটু লজ্জা করলেও পরে আমটা নিল। দুজনের চোখে তখন এক অদ্ভুত আলো, যেন অচেনা টান ক্রমশ জড়িয়ে ফেলছে দুজনকে। এরপর থেকে তারা আর শুধু বারান্দার কথা বলতো না, সুযোগ পেলেই চুপি চুপি দেখা করত। একদিন কাজের লেকের ধারে, অন্যদিন পুরনো লাইব্রেরিতে। কবিতা বলতো, সাহিল, তুমি কেন এত পরিশ্রম করো? সাহিল মৃদু হেসে বলতো, আমি চাই আমার মা ভাই ভালোভাবে বাঁচুক, আর আমি চাই একদিন মানুষ আমাকে সম্মান করুক। কবিতা গম্ভীর হয়ে বলল, তুমি পারবে? তোমার চোখে যে আগুন আছে সেটা আমি দেখছি। এই কথাগুলি সাহিলকে আরো শক্তি দিত। প্রতিদিনের ক্লান্তি, মালিকের গালাগাল সব যেন মুছে যেত। এক রাতে শহরে ঝড় উঠেছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল, চারিদিকে অন্ধকার। সাহিল ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল বিপরীত সাথে কবিতা দাঁড়িয়ে আছে। হাওয়ার ঝাপটায় কবিতার চুল উড়ছে, গায়ে সাদা শাড়ি। সাহিল বুকের ভেতর এক অদ্ভুত সাহস পেল। সে জোরে বলল, কবিতা। কবিতা অবাক হয়ে তাকালো। কি হলো? আমি তোমাকে কিছু বলতে চাই। তখন কবিতা বলে, বলো। সাহিল কাঁপা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি না থাকলে আমার জীবন ফাঁকা। আমি গরিব,
আমার কিছু নেই, কিন্তু আমার হৃদয় আছে। কবিতা থমকে দাঁড়ালো, কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর চোখে জল নিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি সাহিল। আমি কয়েকদিন ধরেই এটা বলতে চেয়েছিলাম। ঝড়ের রাত যেন হঠাৎ শান্ত হয়ে গেল। দুই তরুণ তরুণের হৃদয় এক হলো। এরপর থেকে তাদের সম্পর্ক আরো গভীর হলো। কবিতা প্রায় সাহিলকে বলতো, আমরা যদি একসাথে থাকতাম কত সুন্দর হতো। আমি রান্না করতাম, তুমি কাজে যেতে। সাহিল মৃদু হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কবিতা বলল, আমার কাছে তোমার ভালোবাসার মূল্য অনেক। এই স্বপ্নগুলো দুইজনের জীবনে আলো জ্বালাবে। কিন্তু সুখের দিন দীর্ঘ হলো না। একদিন হরিদাস পাল নিজের বারান্দা থেকে মেয়ে আর সাহিলকে কথা বলতে দেখে ফেলল। প্রথম তিনি কিছু বললেন না, কিন্তু চোখে মুখে রাগ জমল। কবিতার বাবা সেদিন রাতে কবিতাকে ডেকে তিনি কঠোর সুরে বললেন, তুমি ওই ছেলেটার সাথে কি কথা বলো? কবিতা ভয় পেয়েও সাহস করে বলল, বাবা, সে খারাপ নয়, সে ভালো মানুষ। আমি কথা শেষ হওয়ার আগেই হরিদাস গর্জে উঠে বলল, চুপ, তুমি বুঝতে পারছো না, সে গরিব, একজন শ্রমিক, আর আমাদের মান সম্মান আছে। আমি তোমাকে ওর সাথে আর কোনোদিন কথা বলতে নিষেধ করছি। কবিতা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু বাবা, আমি তো তাকে ভালোবাসি। হরিদাস পাল আরও রেগে গেলেন। রেগে গিয়ে দরজায় হাত চাপড়ে ওখান থেকে চলে গেলেন। পরের দিন কবিতা সাহিলকে সব জানালো। চোখেও অশ্রু ঝরছে। বাবা আমাদের সম্পর্ক মানতে চান না। তিনি বলেছেন আমার অন্য জায়গায় বিয়ে দেবেন। সাহিল স্তম্ভ হয়ে গেল। তার বুকের ভেতর যেন পাথর বসে গেল। সে কবিতার হাত ধরে বলল, তুমি ভয় পেও না, আমি লড়ব। আমি তোমাকে হারাতে চাই না। কবিতা কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, আমিও তোমাকে হারাতে চাই না। কিন্তু অন্তরের গভীরে দুজনেই বুঝতে পারল ঝড় আসছে। হরিদাস পাল শহরের নামকরা শিল্পপতি। তার কাছে টাকাই হলো সব থেকে বড়। ব্যবসার প্রতিটি সিদ্ধান্ত যেমন তিনি কঠোর, তেমনি সংসারেও তার কথাই শেষ কথা। যখন তিনি নিশ্চিত জানলেন যে তার একমাত্র মেয়ে কবিতা একজন গরিব শ্রমিক সাহিলকে ভালোবাসে, তখন তার অহংকারে যেন আগুন ধরে গেল। আমার মেয়ে কোনোদিন ওরকম ছেলেকে বিয়ে করবে না। সাহিলের জায়গা হলো কারখানার ঘর, আর আমার মেয়ে থাকবে রাজপ্রাসাদের মতো বাড়িতে। হরিদাস মনে স্থির করল, যেভাবেই হোক কবিতাকে সাহিলের থেকে দূরে সরাতেই হবে। সেই দিন থেকেই কবিতার উপর কঠোর নজরদারি শুরু হলো। বারান্দায় দাঁড়ানো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। গৃহ শিক্ষক দিয়ে পড়াশোনা চালু করালো, দোতলার ঘরে বন্দি রাখলো। কবিতা ভিতরে ভিতরে ভেঙে পড়তে লাগলো। সাহিলের সাথে দেখা বা কথা বলার কোনো সুযোগ তার থাকলো না। রাতে জানালার ধারে দাঁড়িয়ে সে দূরের কারখানার আলো দেখতে দেখতে অশ্রু ফেলত। কবিতা একদিন চিঠি লিখে সে গোপনে সাহিলের কাছে পাঠিয়েছিল, আমাকে বাবা বন্দি করে রেখেছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি তোমাকে ভুলবো না সাহিল। চিঠি হাতে পেয়ে সাহিলের বুক যেন কেঁপে উঠল। কিন্তু সে জানতো যে হরিদাস পালের সাথে লড়াই সহজ হবে না। একদিন কবিতা বাড়ির কাজের লোককে ফাঁকি দিয়ে গলির মোড়ে এলো। সাহিল অপেক্ষা করছিল। দুজনের চোখে তখন অশ্রু। তুমি কেমন আছো? কবিতা জিজ্ঞেস করলো। তোমাকে ছাড়া আমি ভালো নেই, সাহিল উত্তর দিল। কবিতা হাহাকার ভরা কণ্ঠে বলল, বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, আমি কিছুই করতে পারছি না। সাহিল দুহাত দিয়ে কবিতার হাত চেপে ধরল। তুমি ভয় পেও না, আমি চেষ্টা করব, আমি তোমাকে হারাতে পারি না। কবিতা চোখে জল মুছে বলল, যদি আমরা একসাথে থাকতে না পারি, তাহলে মনে রেখো আমি সবসময় তোমারই থাকব। সেই দেখাই ছিল হয়তো শেষ দেখা। হরিদাস পালের প্রভাব ছিল প্রবল। তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন, এক ধনী ব্যবসায়ীর ছেলে অনিমেষের সাথে কবিতার বিয়ে হবে। অনিমেষ শিক্ষিত, ধনী, কিন্তু হৃদয়হীন। তার কাছে স্ত্রী মানে অলংকার, সংসার নয়। বিয়ে শহরের বড় হল ঘরে আয়োজন হলো।
আলো ঝকমকে সাজসজ্জা, অতিথিদের ভিড়। বাইরে থেকে দেখলে যেন রূপকথার বিয়ে, কিন্তু মণ্ডপে বসা কবিতার চোখে শুধু জল। প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছিল এই আসনে সাহিলের বসার কথা ছিল। সাহিল দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। বুকের ভেতর যেন রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না সে। বিয়ের শেষে কবিতা স্বামীর সাথে চলে গেল। গলির কারখানা থেকে তাকিয়ে থাকা সাহিলের চোখে সেই মুহূর্ত চিরকালের জন্য গেঁথে রইল। সেদিন রাতে সাহিল বাড়ি ফিরে ভেঙে পড়ল। মা কিছু জিজ্ঞাসা করতেই সে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি গরিব বলি আজ সবকিছু হারাতে হলো মা। ওরা আমার ভালোবাসা কেড়ে নিল। আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি এত বড় হব যে পুরো দুনিয়া জানবে সাহিল নামের গরিব শ্রমিক একদিন সাম্রাজ্যের মালিক হয়েছে। মা চোখ মুছে বললেন, বাবা, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে বাঁচতে শেখো। কিন্তু সেই রাতেই সাহিলের হৃদয়ে যে আগুন জ্বলে উঠল তা আর কোনোদিন নিভল না। পরের দিন থেকে সাহিল নিজের জীবনকে নতুন করে সাজাতে শুরু করল। সে বুঝল শুধু দুঃখ করলে কিছু হবে না, তাকে লড়াই করতে হবে, উঁচুতে উঠতে হবে। সে ছোটখাটো কাজ শিখতে লাগলো, মেশিন মেরামত, ব্যবসার খুঁটিনাটি, হিসাব নিকাশ। যেখানেই কাজ পেত মন দিয়ে শিখত। বন্ধুর কাছ থেকে অল্প কিছু টাকা ধার করে খুলল একটা ছোট ওয়ার্কশপ। সকাল থেকে রাত পর্যন্ত খাটত। দিন শেষে সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, তখনও সাহিল বইয়ের পাতায় ডুবে থাকত। ব্যবসার কৌশল, সফল মানুষদের জীবনী জানত সে। প্রতিটি মুহূর্তে সে মনে করত আমাকে প্রমাণ করতেই হবে। কবিতার বাবা যেদিন আমাকে গরিব বলে অপমান করেছিল, সেদিনই আমার নতুন জন্ম হয়েছিল। এদিকে কবিতা নতুন সংসারে সুখী হয়নি। অনিমেষের কাছে স্ত্রী ছিল কেবল শোপিস, যত্ন বা ভালোবাসার কিছুই পেত না। একা ঘরে বসে সে প্রায়ই সাহিলের কথা ভাবত। চোখের সামনে ভেসে উঠত সেই ছেলেটির মায়া ভরা মুখ, শ্রমিকের ভেজা চোখ। কিন্তু বাস্তবটা কঠিন। পাঁচিল আর সম্পর্কের শিকল তাকে বন্দী করে রেখেছে। রাতে আকাশের দিকে তাকিয়ে কবিতা মনে মনে বলতো, সাহিল, তুমি যেখানেই থাকো সুখে থেকো, আমি তোমার জন্য প্রার্থনা করি। দিনের পর দিন কেটে যাচ্ছিল। সাহিলের ভেতর প্রতিশোধ আর ভালোবাসার মিশ্র অনুভূতি জেগে উঠছিল। সে ভেবেছিল, আমি গরিব বলে আমাকে হারাতে হয়েছে, একদিন আমিও এত ধনী হব যে কবিতার বাবা মাথা নিচু করে আমার সামনে দাঁড়াবে। এই শপথই তাকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছিল। কবিতাকে হারানোর পর সাহিলের ভেতর আগুন যে জ্বলে উঠেছিল। সে জানত গরিবই যদি তার সবথেকে বড় শত্রু হয়, তবে সেই শত্রুকে জয় করতেই হবে। কারখানার চাকরি ছেড়ে দিল সাহিল। একটা পুরানো ঘর ভাড়া নিল। কয়েকজন বন্ধুর কাছ থেকে ধার করে সামান্য মূল্যধন জোগাড় করলো। সেখানেই শুরু হলো তার ছোট ওয়ার্কশপ। প্রথমে পুরানো যন্ত্র মেরামতের কাজ করত। গ্রাহকও কম, আয়ও সামান্য। কিন্তু সাহিলের আন্তরিকতা ও পরিশ্রমের জন্য ধীরে ধীরে মানুষ তার প্রতি আস্থা রাখতে শুরু করলো। প্রতিদিন ভোরে সে দোকান খুলত। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও সে বসে বসে হিসাব করত, বই পড়ত, কিভাবে ব্যবসা বড় করা যায়। কিছুদিন পর সাহিল নতুন মেশিন কিনে বড় অর্ডার নিল, কিন্তু অভিজ্ঞতার অভাবে অর্ধেক কাজই নষ্ট হয়ে গেল। এতে তার অনেক টাকা ডুবে গেল। বন্ধুরা বলল, তুই ছেড়ে দে, এ কাজ তোর দ্বারা হবে না। সাহিল গভীর রাতে বসে কাঁদল। মনে হলো আবার সব হারালো। পরক্ষণই সে উঠে দাঁড়ালো। না, আমি হার মানব না। ব্যর্থতা আমাকে শেখাতে এসেছে, একদিন এই ব্যর্থতাই আমাকে জেতাবে। সে আবার শূন্য থেকে শুরু করলো। এইবার সে আরো সতর্ক হলো। প্রতিটি কাজে নিখুঁত মনোযোগ দিল, গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করলো, সৎভাবে ব্যবসা করলো। ফল মিলতে শুরু করলো, কাজ বাড়লো, লোক বাড়লো। তার ছোট ওয়ার্কশপ ধীরে ধীরে ছোট কারখানার রূপ নিল। সাহিল এখন শুধু শ্রমিক না, সে একজন উদ্যোক্তা। যদিও পথ এখনো দীর্ঘ, তবু সে জানত এটাই তার বিজয়ের শুরু। এই সময়ে সাহিলের জীবনে কয়েকজন সঙ্গী এলো। একজন বৃদ্ধ হিসাব রক্ষক দেবনাথ বাবু,
তিনি বহু বছর ব্যবসার হিসাব নিকাশ সামলেছেন। সাহিলের সৎ মন দেখে তিনি বললেন, বাবা, আমি তোমার পাশে থাকব। তোমার মধ্যে আমি সেই আগুন দেখি যেটা অনেকের নেই। আরও একজন তরুণ ইঞ্জিনিয়ার, রাকেশ, তার মাথায় কিছু নতুন নতুন প্রযুক্তির আইডিয়া। সাহিল তাকে কাজে নিল। তাদের সহায়তায় সাহিলের ব্যবসা নতুন রূপ পেল। কয়েক বছরের মধ্যে সাহিলের নাম শহরে ছড়িয়ে পড়ল। মানুষ বলতো, একজন শ্রমিক ছিল, আজ সে মালিক। কি অদ্ভুত পরিশ্রমিক ছেলে। সংবাদপত্রেও তার সাক্ষাৎকার ছাপা হলো। ছোট বড় উদ্যোক্তাদের তার সাথে হাত মেলাতে চাইল। তবুও সাহিলের ভেতর শান্তি ছিল না। সে জানতো তার এই পরিশ্রম আসলে এক শপথ পূরণের জন্য, যেদিন সে কবিতার বাবার সামনে দাঁড়াবে। এদিকে সময়ের স্রোতে হরিদাস পালের ব্যবসা ধাক্কা খেতে লাগলো। একদিকে বাজারে প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে তার পুরানো ধাঁচের ব্যবসা নতুন যুগের সাথে তাল মেলাতে পারছিল না। অন্যদিকে সাহিলের প্রতিষ্ঠান দ্রুত ছড়িয়ে পড়ল। অল্প সময়ে সে বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। কিছুদিন পর মানুষ বলল, এখন শহরের আসল প্রতিদ্বন্দ্বী সাহিল আর হরিদাস পালের মধ্যে। হরিদাস পাল এটা মেনে নিতে পারল না, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। সাহিল জানতো এখন আর থামা যাবে না, তাকে আরো বড় হতে হবে। তাই সে একটার পর একটা নতুন কারখানা খুলল, আধুনিক যন্ত্রপাতি আনলো, দেশের বাইরেও রপ্তানি শুরু করলো। প্রতিটি পদক্ষেপ সে মনে করত, আমি ব্যবসা করছি না, আমি প্রতিশোধ নিচ্ছি। মায়ের অসুস্থ শরীর, ভাইয়ের পড়াশোনা সবই এখন ভালো চলছে। মা বলতেন, বাবা, তুমি সফল হয়েছ, কিন্তু তোমার চোখে আজও এক অদ্ভুত রাগ দেখি, সেটা ঝেড়ে ফেলো। সাহিল হেসে উত্তর দিল, একদিন সব বলবো মা। এই সময় সাহিলের কানে এলো কবিতার খবর। সে নাকি খুশি নয়, স্বামী অনিমেষ তার প্রতি উদাসীন, কবিতা একা একা জীবন কাটাচ্ছে। শুনে সাহিলের বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। মনে হলো ছুটে গিয়ে কবিতাকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু সাথে সাথেই তার মনে পড়ল সেই অপমানের কথা। হরিদাস পালের কথাগুলো যেন তার কানে বাজল, আমার মেয়ে কোনোদিন গরিব ছেলেকে বিয়ে করবে না। সাহিল দাঁত চেপে বলল, এখন আর আমি গরিব নয়, একদিন তিনি নিজেই মাথা নিচু করে আমার সামনে দাঁড়াবে। 5 বছরের অক্লান্ত পরিশ্রমে সাহিল আজ বিশাল সাম্রাজ্যের মালিক। এক সময় যে ছেলেটাকে সমাজ পাত্তা দিত না, আজ তার নামেই সভা সমিতি গর্জে ওঠে। এবং অবশেষে সেই দিন এলো, হরিদাস পালের কারখানাগুলো লোকসানে ডুবে গেল, আর নিলামে সেই সব কারখানা কিনে নিল সাহিল। শহরের মানুষ বিস্ময় বলল যে গরিব শ্রমিক আজ ধনকূপের মালিক, আর সে কিনে নিলেন তার প্রাক্তন প্রভুর সাম্রাজ্য। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে গল্পটি ভালো হয়েছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে থাকুন।